সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে তোমরা যে যেখানে বসে আমাদের এই অনলাইন ক্লাস দেখছো এবং শুনছো, সবাইকে ঐতিহ্যবাহী সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে 2021 শিক্ষাবর্ষে তোমাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের ঐতিহ্যবাহী সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষকের নির্দেশনায় আমরা 2021 সালের এই কোভিড-19 করোনাকালীন সংকট মোকাবেলা করতে সঠিকভাবে হয়তো পারিনি, কিন্তু আমাদের মাননীয় প্রধান শিক্ষক অত্যন্ত আন্তরিকতা এবং দক্ষতার সাথে আমাদের এই অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করেছেন। আমরা আজ 16 তারিখ থেকে অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করেছি। আমি নবম শ্রেণীর বাংলা ক্লাস নেব। এই বাংলা বলতে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটো মিলিয়ে আমরা খুব সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে পড়াশোনায় গতিশীল করার জন্য আমাদের এই কার্যক্রম। তো আমাদের এই কার্যক্রমের ধারাবাহিকতায় তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো আমি অসীম কুমার বৈদ্য, সহকারী শিক্ষক বাংলা, সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় খুলনার পক্ষ থেকে তোমাদের আরো একবার অভিনন্দন এবং শুভেচ্ছা। শুরুতেই বলতে হয়, তোমরা গত অষ্টম শ্রেণীতে জিএসসি পরীক্ষা দিতে পারোনি এই কোভিড-19 সমস্যার জনিত কারণে। অনেকেই লেখাপড়া করেছো, অনেকে লেখাপড়ায় অলসতায় গৃহবন্দী জীবনযাপনে নিমগ্ন ছিলেন। তারপরে অনেকেই তোমরা এখন কিন্তু বিজ্ঞান বিভাগে পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছ। তো শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে একটি কথা না বললেই নয়, পড়াশোনাটি এমনভাবে করতে হবে যে সিলেবাস শেষ করতে গেলে প্রতিদিনের পড়াটি প্রতিদিন যদি তুমি অল্প অল্প করে পড়ে শেষ করো, তাহলেই তোমার সিলেবাসটি কিন্তু সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হবে। অন্যথায় তুমি কিন্তু কখনোই তোমার সিলেবাসটি সম্পন্ন করতে পারবে না। শিক্ষার্থী বন্ধুদের একটি কথা না বললেই নয়, যদি বিষয়ভিত্তিক প্রতিটি সাবজেক্ট তুমি যদি সমানভাবে পড়াশোনায় অগ্রগামী হও, তাহলে কিন্তু তুমি একটি ভালো সফলতা আনয়ন করতে পারবে। শিক্ষার্থী বন্ধুদের এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে একটি কথাই বলতে চাই, আপনার সন্তানের প্রতিদিনকার রুটিন এবং প্রতিদিনের পড়াশোনাটা আপনারা যদি একটু সঠিকভাবে দেখভাল করেন, তাহলে আপনার সন্তান কিন্তু সুন্দরভাবে তার পাঠদানকে গতিশীল করতে পারবে এবং আপনি আপনার সন্তানের কাছে যেটি প্রত্যাশা করছেন, প্রত্যাশা অনুযায়ী কিন্তু আপনি আপনার সেই সন্তানের কাছ থেকে সাফল্যটা আপনি কিন্তু পেতে পারেন। তো আমাদের বর্তমান তথ্য প্রযুক্তির যুগ, আমরা কিন্তু অনলাইন প্রক্রিয়ায় ক্লাস নিচ্ছি। এই তথ্য প্রযুক্তির যেমন ভালো দিকটি রয়েছে, সেক্ষেত্রে অন্য নেতিবাচক দিকটিও কিন্তু রয়েছে। তো আমরা নেতিবাচক দিকটি প্রত্যাহার করে আমরা ইতিবাচক দিকের প্রতি মনোযোগী হব এবং এই পাঠদানকে আমরা সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করব। নবম এবং দশম শ্রেণী মিলিয়ে তোমাদের নবম শ্রেণীর এই কার্যক্রম শুরু হয়েছে। তোমরা নবম দশম 2 বছর পড়াশোনার পরে তোমরা এসএসসি পরীক্ষা দেবে। অতএব এই নবম শ্রেণীর সিলেবাসে যতটুকু সম্পন্ন হবে, এটি কিন্তু এসএসসি সিলেবাস অনুযায়ী পাঠদানকে কিন্তু গতিশীল করা হবে। তো বন্ধুরা, আজ আমরা বাংলা প্রথম পত্রের প্রথম একটি অংশ সহজ দিয়ে আমরা শুরু করতে চাই, কারণ সহজের মধ্য দিয়ে আমি ধীরে ধীরে কঠিনের দিকে আমরা ধাবিত হব। তো বাংলা বিষয় ক্লাসের আগেই তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে বাংলা প্রথম পত্রে 100 নম্বর এবং দ্বিতীয় পত্রে 100 নম্বর। মানবন্টনের দিক যদি বিশ্লেষণ করি, বাংলা প্রথম পত্রে আমরা যে কথাটি বলবো, গদ্য থেকে 4টি সৃজনশীল থাকবে, কমপক্ষে 2টি উত্তর দিতে হবে। কবিতা খ বিভাগ, গদ্য ক বিভাগ। কবিতা খ বিভাগ থেকে 3টি সৃজনশীল প্রশ্ন থাকবে, সেখান থেকে কমপক্ষে 2টির উত্তর দিতে হবে। গ বিভাগ সহপাঠের উপন্যাস অংশ থেকে 2টি সৃজনশীল থাকবে, কমপক্ষে 1টির উত্তর দিতে হবে। ঘ বিভাগ সহপাঠের নাটক অংশ, নাটক থেকে তোমার 2টি সৃজনশীল থাকবে, যে কোনো একটি কমপক্ষে উত্তর দিতে হবে। তো বন্ধুরা, ক বিভাগ থেকে 2টি, খ বিভাগ থেকে 2টি, 2 2 4, গ বিভাগ থেকে কমপক্ষে 1টি 5টি, ঘ বিভাগ থেকে কমপক্ষে 1টি 6টি। এই 6টি প্রশ্নের উত্তর দেওয়ার পর তুমি যে কোনো জায়গা থেকে আর বাকি একটি প্রশ্নের উত্তর লিখতে পারবে। এই 7টি সৃজনশীলের জন্য তোমার 7 10 70 নম্বর বরাদ্দ রয়েছে এবং বহু নির্বাচনী, অর্থাৎ যেটাকে আমরা অবজেক্টিভ নৈবেত্তিক অংশ বলে থাকি, বহু নির্বাচনী অংশে তোমাকে 30টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1। এক্ষেত্রে গদ্য থেকে 12টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, কবিতা থেকে 12টি বহু নির্বাচনী থাকবে, উপন্যাস থেকে 3টি এবং নাটক থেকে 3টি।
12-12, 24, 3-3, 6, 24-8, 6, 30টি বহু নির্বাচনী এই প্রথম পত্রের মান বন্টন। তো এ ব্যাপারে আমরা যখন সরাসরি ক্লাসে আসবো, তোমাদের যখন সিলেবাসটি তোমরা হাতে পাবে, তখন এই ব্যাপারটাই তোমরা কিন্তু আরো স্পষ্ট হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাংলা দ্বিতীয় পত্রের যে অংশটা, দ্বিতীয় পত্রে একইভাবে বাংলা দ্বিতীয় পত্রের বাংলা ভাষার ব্যাকরণ একটি অংশ রয়েছে। এই বইটা থেকে 30টি নৈবেত্তিক প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান 1। 30টি নৈবেত্তিকের জন্য 30 নম্বর বরাদ্দ রয়েছে। এটি সরাসরি বই থেকেই প্রশ্ন হবে এবং বাকি 70 মার্কস রচনামূলক। এই রচনামূলক প্রশ্নের উত্তরগুলোর মধ্যে কি কি থাকবে? অনুচ্ছেদ থাকবে 2টি, একটি লিখতে হবে 10 নম্বর। চিঠিপত্র, আবেদনপত্র, ব্যক্তিগত পত্র, সংবাদপত্রে প্রকাশের জন্য পত্রের যে কোনো আইটেম থেকে 2টি আইটেম থাকবে, একটির উত্তর দিতে হবে 10। এরপরে সারাংশ অথবা সারমর্ম, যে কোনো একটির উত্তর দিতে হবে 10। ভাব সম্প্রসারণ 2টি থাকবে, যে কোনো একটির উত্তর দিতে হবে 10। প্রতিবেদন 2টি থাকবে, তার থেকে একটি উত্তর দিতে হবে 10। এই 5টি আইটেমে 5-10 = 50। এবং আর যে আইটেমটি থাকবে প্রবন্ধ রচনা, 3টি রচনা থাকবে, যে কোনো একটির উত্তর দিতে হবে, তার নম্বর হচ্ছে 20। এই মোট 50 আর 20 70 মার্কস লিখিত রচনামূলক অংশ এবং 30 নম্বর নৈবেত্তিক অংশ বাংলা ভাষার ব্যাকরণ থেকে। বন্ধুরা, আমরা সংক্ষেপে মানবন্টনটি আমরা পর্যালোচনা করলাম। তোমরা এই বিষয়টি বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে। বই পাওয়ার পরে, হাতে পাওয়ার পরে, আমরা জানি মাধ্যমিক স্তরে 9ম শ্রেণীতে এখনো শিক্ষার্থী বন্ধুদের হাতে, বিশেষ করে খুলনা অঞ্চল থেকে সব বইগুলো কিন্তু এখনো পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। তো পর্যায়ক্রমে বই এসে যাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী এই শিক্ষার সম্প্রসারণ এবং কোভিড-19 মোকাবেলা করে করোনা সংকট উত্তরণ ঘটিয়ে শিক্ষা কার্যক্রমকে স্বাভাবিক গতিশীল করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মিস্টার আলফ্রেড রণজিৎ মন্ডল অত্যন্ত দক্ষতা এবং আন্তরিকতার সহিত এই পাঠদানকে গতিশীল রাখার জন্য, শিক্ষার্থীদেরকে ঘরে বসে তাদেরকে সক্রিয় রাখার জন্য অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। আমরা এর ধারাবাহিকতায় আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, তোমাদের ব্যাপারে, সম্মানিত অভিভাবক আপনাদের জন্য আমরা অনেক অনেক সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে আপনাদের পাশে দাঁড়াতে চাই। আমরা প্রথমেই আজকে বাংলা প্রথম পত্রের বঙ্গবাণী কবিতার উপর সংক্ষিপ্ত কিছু আলোচনা আমরা রাখতে চাই। বঙ্গবাণী কবিতা মধ্যযুগীয় কবি আব্দুল হাকিমের একটি স্বদেশ প্রেম, স্বদেশের ভাষার প্রতি অপরিসীম মমত্ববোধের একটি কবিতা। মধ্যযুগীয় কবি হিসেবে এখানে আমাদের আব্দুল হাকিম, তিনি বাংলা ভাষার প্রতি যে গুরুত্ব, বাংলা ভাষার যে মর্যাদা তিনি প্রতিষ্ঠিত করেছেন, আসলে সেই 1952 সালের সেই দামাল ছেলেরা সেই মর্যাদা যেন রক্ষা করতে পেরেছে। আমরা এই কথাটি দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি, মধ্যযুগীয় একজন কবি আব্দুল হাকিম তিনি বাংলা ভাষায় কাব্য চর্চা, বাংলা ভাষার গুরুত্ব, বাংলা ভাষায় ধর্মীয় আরাধনা, প্রার্থনা এগুলো করার জন্য এই ভাষার প্রতি যে অপরিসীম মমত্ববোধ প্রকাশ করেছেন, এটি আসলে সাহিত্যের মধ্যযুগীয় কবি হিসেবে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। কবি আব্দুল হাকিম আনুমানিক 1620 খ্রিস্টাব্দে সন্দ্বীপের সুধারামপুর গ্রামে জন্মগ্রহণ করেছেন এবং 1690 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেছেন। নূরনামা তার বিখ্যাত কাব্যগ্রন্থ। আব্দুল হাকিমের এই কবিতার মধ্যে কবি প্রকাশ করেছেন, যাদের বই পুস্তক পড়ার অভ্যাস নেই, যারা বাংলায় কিছু পড়তে চায়, এ ধরনের পড়ার প্রবল ইচ্ছা যাদের মনে জাগ্রত হয়েছে, কবি তাদের জন্য বাংলা ভাষায় তিনি রচনা করতে চেয়েছেন কিছু কাব্য কবিতা। এই বাংলায় রচনা করা কাব্য কবিতা পড়ে সাধারণ বাঙালি যদি আত্মতুষ্টি অর্জন করে, তাহলেই কবি আনন্দিত, কবি উদ্বেলিত, উৎফুল্ল হবে বলে কবি নিজে উল্লেখ করেছেন। কবি বলেছেন, আরবি ফার্সি ভাষার প্রতি কবি কোনো দ্বিমত বা ভিন্ন মত পোষণ করেন না, কেননা আরবি ফার্সি ভাষায় কবির পবিত্র ধর্মগ্রন্থ সেই কোরআন হাদিস রচিত হয়েছে। এই আরবি ফার্সি ভাষার প্রতি কবি পরম শ্রদ্ধাশীল, কিন্তু তিনি বাঙালি হিসেবে বাংলা ভাষাকে আগে রপ্ত করার কথা বলেছেন। বাংলা ভাষাকে আয়ত্ত করে বাংলা ভাষায় সাহিত্য
শিক্ষা চর্চার মধ্য দিয়ে তার ভাগ্যের পরিবর্তন ঘটাতে চেয়েছেন। কবি একজন খাঁটি বাঙালি হিসেবে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করেছেন, এ দেশে জন্মগ্রহণ করে যারা বাংলা ভাষাকে অবজ্ঞা এবং ঘৃণা করে, কবি তাদের বংশ পরিচয়, কবিতার জন্ম পরিচয় সম্পর্কে সন্দেহ পোষণ করেছেন। কবি তাদেরকে শিকড়বিহীন পরগাছা বলে আখ্যায়িত করেছেন। কবি এও বলেছেন, যারা বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলা ভাষাকে অবজ্ঞা এবং ঘৃণা করে তাদেরকে এই দেশ ছেড়ে কবি অন্যত্র চলে যেতে বলেছেন। কবি বলেছেন, আমরা বাঙালি, আমরা বংশ পরম্পরায় এই বাংলাদেশে বসবাস করি, অতএব আমাদের বাংলা ভাষার সাহিত্য চর্চা, বাংলা ভাষায় কাব্য চর্চা, বাংলা ভাষার প্রসার ঘটানো, বাংলা ভাষায় কথা বলার বিকল্প কোনো কিছু থাকতে পারে না। কবি এক শ্রেণীর মৌলবাদী, এক শ্রেণীর মারফত জ্ঞানহীন, যারা আধ্যাত্মিক ধর্মীয় সাধনা সঠিকভাবে করতে পারে না, যারা ধর্মীয় কুসংস্কার এবং গোঁড়ামির মধ্যে যারা নিমজ্জিত, তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তাদের ধর্মচর্চা সঠিকভাবে পালন করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এক শ্রেণীর মানুষ বাংলা ভাষাকে হিন্দুর অক্ষর বলে আখ্যায়িত করেছেন। কবি তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে তাদের মারফত ভেদে গমন নেই, অর্থাৎ তারা ধর্মীয় আধ্যাত্মিক সাধনা সঠিকভাবে জানেন না। কবি তাদেরকে দেশ ছেড়ে অন্যত্র চলে যেতে বলেছেন। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে আধুনিকতার প্রবর্তক হলেও মধ্যযুগীয় কবি হিসেবে আব্দুল হাকিম বাংলা ভাষার মর্যাদা, বাংলা ভাষার গুরুত্ব প্রতিষ্ঠিত করার জন্য যে ঔদাত্ত আহ্বান আমাদের এই বঙ্গবাণী কবিতার মাধ্যমে জানিয়েছেন, এটি বাংলা সাহিত্যে আমাদের বাঙালির জন্য মধ্যযুগীয় প্রেক্ষাপটে একটি অনবদ্য বিরল ঘটনা। তাই আমরা কবি আব্দুল হাকিমের এই লেখনী, আব্দুল হাকিমের ব্যক্তিত্বের জন্য তাকে কিন্তু অনুপম ব্যক্তিত্বের পরিচায়ক একজন ব্যক্তি হিসেবে সাহিত্যে কিন্তু আখ্যায়িত করা হয়েছে। মাইকেল মধুসূদন দত্ত আমরা জানি যে বাংলা সাহিত্যে আধুনিকতার প্রবর্তক, কিন্তু মধ্যযুগীয় কবি হিসেবে আব্দুল হাকিম আমাদের বাংলা ভাষার গুরুত্বকে এতটা মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন যে আমরা আজ একবিংশ শতাব্দীর মানুষ হিসেবে শ্রদ্ধায় অবনত মস্তকে আব্দুল হাকিমকে আমাদের স্মরণ করতে হয়। হয়তো আমরা বাঙালি হিসেবে বিশ্বের বুকে গর্বিত, আজ বাঙালি হিসেবে আমরা সগর্বে মাথা উঁচু করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছি আমরা বাঙালি। বাংলা ভাষার মর্যাদা, গুরুত্ব আজ জাতিসংঘ পর্যন্ত স্বীকৃতি দিয়েছে। আমরা এই বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য যারা প্রথম থেকে শুরু থেকেই এই বাংলা ভাষার প্রতি অপরিসীম প্রেম এবং মমত্ববোধ জাগিয়ে তুলেছেন, তাদের মতো আব্দুল হাকিম অন্যতম একজন কবি হিসেবে আমাদের প্রত্যেকের স্মৃতিপটে চির অম্লান হয়ে থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, এই কবিতার মধ্য দিয়ে তোমাদের মধ্যে ভাষা প্রীতি জাগ্রত হবে। এই কবিতার মধ্য দিয়ে জাতি হিসেবে বাঙালি, আমরা গর্বিত বাঙালি, তোমার জাতি হিসেবে গর্ব করার, অহংকার করার মতো একটি ক্ষেত্র তোমার মধ্যে তৈরি হবে। তুমি কোনো অংশেই অন্য জাতি থেকে পিছিয়ে নেই, এটি তোমার মধ্যে মর্যাদা আসন তৈরি করে দেবে। আমরা সর্বশেষে বাংলা ব্যাকরণ সম্পর্কে দুটি কথা বলি। বাংলা ভাষার ব্যাকরণ বইটি তোমাদের হাতে এখনো তুলে দেওয়া হয়নি, আমরা আশা করি অল্প কিছুদিনের মধ্যে বইটি তোমরা পেয়ে যাবে। তো আমরা ভাষা সম্পর্কে একটি কথা বলি। আমাদের মানুষের কণ্ঠ নিঃসৃত বাণীকে, মানুষের কণ্ঠ নিঃসৃত বাণী হচ্ছে ভাষা। আমাদের এই ভাষার মৌলিক উপাদান হচ্ছে ধ্বনি। এই ধ্বনিটা সৃষ্টি হয় আমাদের বাকযন্ত্রের সাহায্যে, আর এই বাকযন্ত্রের সাহায্যে সৃষ্ট ধ্বনি, এই ধ্বনির মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের মনোভাবকে একজন থেকে আরেকজনে আমরা কিন্তু প্রকাশ করি। তো বন্ধুরা, আমরা আজকের এই প্রথম দিনের ওরিয়েন্টেশন ক্লাসে ঐতিহ্যবাহী সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে প্রতিদিনের এই ক্লাসে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমি অসীম কুমার বৈদ্য, সহকারী শিক্ষক বাংলা। আমি তোমাদেরকে বাংলা ক্লাস নেব নবম শ্রেণীর। আমরা কিছুটা রুটিনের রদবদল হবে মাননীয় প্রধান শিক্ষকের নির্দেশনায়। তিনি যেখানে যে শিক্ষককে নিয়োগ করছেন আমরা সেখানেই কিন্তু ক্লাস নিতে সদা প্রস্তুত, এবং এরই ধারাবাহিকতায় আজকের এই প্রথম দিনের বাংলা ক্লাসে তোমরা যারা অংশগ্রহণ করেছো এবং বাংলা ক্লাসটা তোমরা যারা দেখছো, তাদের সবাইকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আগামী প্রতিটি ক্লাসে তোমাদের যাতে সক্রিয় অংশগ্রহণ পাই, এই ঔদাত্ত আহ্বান রেখে আমি আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। কয় মিনিট হয়েছে?